আজ আসি আমি, কেমন? ভালো থাকবেন আপনি। বলেই লম্বা লম্বা পা ফেলে চলে গেল। ফারিহা আদিবের যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে মনে মনে আওড়ালো, জানি না পৃথিবীতে কতদিন বাঁচবো, তবে যতদিন বেঁচে থাকবো বা বেঁচে থাকার সুযোগ পাবো, ততদিন আপনাদের কাছে প্রিয় হয়ে, তাদের ভালোবাসায় থেকে, তাদের ভালোবেসে জীবন কাটাতে চাই। জানেন, সবার একজন নিজস্ব মানুষ থাকা দরকার পড়ে জীবন সংসারে, যে অন্তত মন খারাপে মন ভালো করার দায়িত্ব নেবে। আমি না হয় আপনার এই দায়িত্বটা নিলাম, মিস্টার আদিব। দুই পরিবারের কারো কোনো আপত্তি নেই এই বিয়েতে। অবশেষে বিয়ের ডেট ফিক্স করলো বড়রা। মেয়ে পক্ষ থেকে কেনাকাটার জন্য 2 দিনের সময় নিল সুমনা বেগম। আগামী শুক্রবার দিবাগত রাতে বিয়ে হবে জানিয়ে দিল তিনি। তারপর আরও কিছু কথাবার্তা বলে বিদায় নিয়ে নিজেদের বাড়ির পথে রওনা দিল তারা। ব্যস্তভাবে একটা দিন চলে গেল। বিয়ে হবার আর একটা দিন বাকি আছে। এদিকে জসিমের মানসিক শারীরিক নির্যাতন আর আচরণে অতিষ্ঠ হয়ে এক প্রকার পালিয়ে বাসা থেকে আজ নিজের গ্রামে এসেছে ঋতু। দুপুর হওয়ায় মানুষজন কম রাস্তায়, তাই কারো চোখে পড়েনি ঋতুকে। দু একজন দেখেছে, তারা দেখেই নাক মুখ কুঁচকে ফেলল। সেদিকে পাত্তা না দিয়ে ক্লান্ত শরীরে ভাইয়ের বাসায় এসে দরজায় কড়া নাড়ল ঋতু। দরজায় বারবার ধাক্কার শব্দ কানে আসতেই বিরক্তি হয়ে দরজা খুলল ঋতুর ভাবি মমিতা। দরজার ওপাশে ঋতুকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল মমিতা। পা থেকে মাথা অবধি ভালো করে পর্যবেক্ষণ করলো সামনে থাকা জীর্ণ শীর্ণ মানবীকে। এই ঋতুর আর আগের ঋতুর মধ্যে আকাশ পাতাল ব্যবধান। ঋতু মৃদু হেসে বলল, কেমন আছো ভাবি? পরক্ষণে নাক মুখ কুঁচকে ফেলল মমিতা। ঘৃণিত দৃষ্টিতে চেয়ে রুষ্ট হয়ে বলল, তুমি এখানে কেন? ঋতু দরজার দিকে এগোতে এগোতে হাসি মুখে বলল, কেন আসতে পারি না নাকি? দেখি সাইড দাও আমাকে, ভেতরে ঢুকতে দাও ভাবি। মমিতা ঋতুকে ঘাড় ধাক্কা দিয়ে চেঁচিয়ে বলল, খবরদার আর এক পাও এগোবে না। যেখান থেকে এসেছো সেখানে যাও। তোমার মতো মেয়ের কোনো জায়গা হবে না আমার ঘরে। কোন মুখ নিয়ে এসেছো? লজ্জা করে না? আর তোর আর লজ্জা? জসিমের আদর ফুরিয়ে গেছে নাকি মা? নাকি তোর শরীরের চাহিদা মিটে গেছে? আরও অকথ্য ভাষায় গালাগালি শুরু করে দিয়েছে মমিতা। ঋতু ছলো ছলো চোখে করুণ দৃষ্টি নিক্ষেপ করলো ভাবির মুখের দিকে। কি হয়েছে মমিতাই, এমন চেঁচাচ্ছ কেন তুমি? এদের কথা শুনে ঘর থেকে কথা বলতে বলতে বেরিয়ে আসলো ঋতুর ভাই রিয়ান। বোনের চেহারা দেখে মুহূর্তে চোখ মুখ শক্ত হয়ে গেল তার। মুখ ঘুরিয়ে নিল বোনের থেকে। এই মেয়ে তাদের মান সম্মান নষ্ট করে সমাজের কাছে হাসির পাত্র বানিয়ে দিয়েছে। তার মুখও দেখতে চায় না রিয়ান। ঋতু ভাইকে দেখে ভরসা পেল। আবেগ জড়ানো কণ্ঠে বলল, ভাইয়া। রিয়ান রেগে গেল, ক্রোধিত কণ্ঠে বলল, মমিতা, এই মেয়েকে আমার চোখের সামনে দিয়ে যেতে বলো এক্ষুনি। আমার কোনো বোন নেই, মরে গেছে সে আগে ঋতু। এই মেয়েকে আমি চিনি না, এর মুখও জানি কোনোদিন আমি না দেখি। বলেই ভেতরে চলে গেল রিয়ান। মমিতার স্বামীর এমন আচরণে বেশ খুশি হয়েছে। বিজয়ী একটা হাসি দিল তিনি। ঋতুকে ভেঙচি কেটে মুখের উপরে দরজা লাগিয়ে দিল। ঋতুর চোখ দিয়ে বৃষ্টির ন্যায় অশ্রুকণাগুলো চোখের কার্নিশ পেয়ে গড়িয়ে পড়ছে। আজ তার কান্না কারো চোখে পড়ে না। অথচ একটা সময় ঋতু ছিল সবার আদরের। সে মানুষগুলোই তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। শুধু মানুষ না, ঋতুর মনে হচ্ছে গোটা পৃথিবীটাই তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ভাই ভাবির অপমানে বিষণ্ণ মন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল ঋতু। পথিমধ্যে শুনতে পেল আদিবের জন্য মেয়ে ঠিক করেছে তার মা। এমন কথা কর্ণকুহরে পৌঁছাতে হৃদয়টা রক্তাক্ত হচ্ছে ঋতুর। না না, আদিব অন্য কারো হতে পারে না।
যেমন করেই হোক আদিবের কাছে একটু আশ্রয় ভিক্ষা চাইবে সে, প্রয়োজনে হাতে পায়ে ধরে ভিক্ষা চাইবে, শুধু একটু আদিবের প্রশান্ত বুকে মাথা রেখে প্রাণ ভরে নিঃশ্বাস নিবে। দুপুরের খাবার খেয়ে আস্তে ধীরে হেঁটে হেঁটে নিচের দোকানের দিকে যাচ্ছিল আদিব। পথিমধ্যে হুট করে কেউ এসে পেছন থেকে তার হাত ধরে ফেলল। আকস্মিক এমন ঘটনায় চমকে উঠল আদিব। পরক্ষণে চিরচেনা সেই কণ্ঠে আদিব নামটি কর্ণকুহরে পৌঁছাতেই হকচকিয়ে উঠল সে। মুহূর্তে পা ছোড়া যেন বরফের মতো জমে গেল তার। এটা কি তার শোনার ভুল নাকি সত্যি? নিশ্চিত হতে শব্দের উৎস খুঁজতে পেছনে ঘুরতেই চোখ মুখ শক্ত হয়ে গেল তার। দৃষ্টিতে যেন ঘৃণা উপচে উপচে পড়ছে। এই মানুষটাকে এখানে মোটেও আশা করেনি সে। মুহূর্তে পুরনো ক্রোধ ক্ষোভ ঘৃণা মিলেমিশে একাকার হয়ে মাথা চাপা দিল তার। নিজের হাতটা এক ধাক্কায় ছাড়িয়ে নিয়ে 2 কদম পিছিয়ে গেল সে। ঋতুর দিকে একটি বার তাকালো না অবধি। পরক্ষণে উল্টো পথে হাঁটা দিল সে। রাস্তার মধ্যে বসে সিন ক্রিয়েট করতে চাচ্ছে না সে। তার থেকে ভালো এখান থেকে দ্রুত চলে যাওয়া। মন থেকে একবার মুছে গেলে তার ছায়াটা সহ্য হয় না অপর মানুষটার। আদিবেরও এই মানুষটার সাথে কথা বলতেও ঘৃণা হচ্ছে, তীব্র ঘৃণা হচ্ছে। এই নারী তার কেউ না, কেউ না, সে অন্য কারো অধিকার। আদিবের এমন আচরণে মন ক্ষুণ্ণ হলো ঋতুর। অজানা এক অভিমানের বাসা বাঁধল হৃদয় গহীনে। তার আদিব এমন করে বদলে গেল কি করে? চোখ দুটো ছলছল করছে তার। পরক্ষণে নিজের করা অন্যায়ের জন্য অনুশোচনার অনলে দগ্ধ হচ্ছে ভেতরটা। এটাই তো তার প্রাপ্য। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো ঋতু। ঋতুর ভাবনার ভিতরে লম্বা লম্বা পা ফেলে আরেকটা পথ অতিক্রম করে ফেলেছে আদিব। ঋতু এক প্রকার দৌড়ে গেল আদিবের কাছে। মৃদু চেঁচিয়ে বলল, আদিব যেও না আদিব, আমাকে তোমার সাথে নিয়ে যাও প্লিজ। আমাকে একটু শান্তি দিবে। এই মনটা যে বড্ড ক্লান্ত। আমার কর্মের ফল আর বহন করতে পারছি না আমি। আমাকে একটু এবার অন্তত শান্তি দাও আদিব। আমি একটু শান্তি চাই। ঋতুর কণ্ঠে ছিল নিদারুণ অসহায়তা, যা অপর মানুষটি শুনেও শুনল না। তার মনে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। যত প্রিয় মানুষ হোক না কেন, একবার মন থেকে উঠে গেলে দ্বিতীয়বারের মতো আর মনে বসে না, বসানো যায় না। অবিশ্বাস একবার মনের দরজায় করা নাড়িয়ে হাতছানি দিলে তার অসহায়ত্ব তখন নিছক ছলনা মনে হয় অপর মানুষটির নিকট। ঋতু পুনরায় আদিবের ডান হাতটা শক্ত করে আঁকড়ে ধরল। ঋতুর এমন আচরণে পুরনো ক্রোধ মাথায় ভয়ঙ্করভাবে দাউ দাউ করে চলে উঠল আদিবের। ঋতুর স্পর্শ যেন তার শরীর ঝাঁকিয়ে ঘিন ঘিন করে উঠল। নিজের হাত ছাড়াতে ছাড়াতে আদিব দাঁতে দাঁত চেপে ভয়ঙ্কর ক্রোধিত কণ্ঠে বলল, খবরদার, খবরদার, পুনরায় আমাকে স্পর্শ করার চেষ্টা করবেন না। তাহলে কিন্তু এর ফলাফল মোটেও ভালো হবে না আপনার জন্য। আবিদ, দয়া করে আমার কথাটা একবার শোনো। আমাকে আর একটা বার সুযোগ দাও প্লিজ। আমার মেয়েটার ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও আর একটা সুযোগ দাও আবিদ। আমি তোমার পায়ে পড়ি। ঋতু চোখের জল ফেলতে ফেলতে কথাগুলো বলে সত্যি আদিবের পা জড়িয়ে ধরল। পা ছাড়ুন প্লিজ। আমি আপনার কথা মোটেও শুনতে যাচ্ছি না ঋতু। আপনি আগে আমার কাছের কেউ থাকলেও বর্তমানে আপনি অন্য কারো স্ত্রী। অন্যের জিনিস হস্তক্ষেপ করার স্বভাব আপনার থাকলেও নিশ্চয়ই আমার নেই। কিছু ভুলের কখনো ক্ষমা করা যায় না। আর রইল আমার মেয়ের কথা। আমার মেয়ে, মা বাবা দুজনই আমি। এতদিন যখন সামলাতে পেরেছি মেয়েকে, অবশ্য বাকি জীবনও পারবো। আমি বেঁচে থাকতে কখনো আমার মেয়ের মাকে প্রয়োজন হবে না। আশা রাখছি আপনার এসব চিন্তা করতে হবে না খামোখা। যদি চিন্তাই হতো, অন্তত এত কিছু করার আগে একবার হলেও ভাবতেন। তখন আর এসব ভেবে লাভ কি বলুন? আপনি আপনার নতুন সংসার নিয়ে ভালো থাকুন। শুধু শুধু ঝামেলা না করে এখান থেকে চলে যান দয়া করে। না না, আমি যাব না। আমি তোমাকে ভালোবাসি আবিদ।
আমার ভুল আমি বুঝতে পেরেছি আবিদ। আমি অন্য কাউকে চাই না, আমি তোমার কাছে থাকতে চাই। আমার ভুল হয়ে গিয়েছে, এবারের মতো ক্ষমা করে দাও। আমার একটু শান্তি চাই, তোমার সাথে বাঁচতে চাই, তোমার কাছে একটু আশ্রয় চাই আবিদ। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। কি নিষ্পাপ ছিল সেই চাওয়া! আহা, এই চাওয়ার মধ্যে ছিল না কোনো ছলনা, কণ্ঠে ছিল মানুষটিকে হারানোর অসহায়ত্ব, প্রিয় মানুষটিকে হারানোর ভয়। সময়ের মূল্যায়ন না করে অসময়ে চাওয়া আদৌ কি পূর্ণতা পায়? উহু, পায় না। সঠিক সময়ে নিজের করা কর্মগুলোর দিকে লক্ষ্য রাখতে হয়, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে বিবেকে সচল রাখতে হয়, তবেই জীবন সার্থকতা মেলে। না হয় নিজের করা ঘৃণিত কর্মের জন্য আজীবন মানুষের কাছে প্রতিনিয়ত হাসির পাত্র হয়ে মরতে মরতে বাঁচতে হয়। প্রিয় মানুষের প্রতি বিশ্বাসে একবার ভাঙন ধরে গেলে তখন সে সত্য কথা বললেও সেখানে অবিশ্বাসের ছোঁয়া লেগে যায়। বিশ্বাস হলো মাটির পুতুলের মতো, ভাঙার পরে সেটা জোড়া দিলেও ভাঙার দাগটা ঠিকই থেকে যায়। তেমনি ঋতুর আবেগী কথা শুনেও হৃদয় এতটুকু দয়া হলো না আদিবের। সে শব্দ করে হাসলো, পরক্ষণে কণ্ঠে তাচ্ছিল্যতার সুর টেনে বলল, ভালোবাসা? হাহা, তুমি বোধহয় জানো না আমি আর সেই আগের আবিদ নেই। বাস্তবতা আমাকে অনেক শিখিয়েছে, আমিও মানুষ চিনতে শিখেছি। আসলে দোষটা তোমার ছিল না, আমি ভুলেই গেছিলাম সবাই সব কিছুর যোগ্য নয়। যতটুকু ভালোবাসার প্রয়োজন ছিল তার চেয়ে অধিক ভালোবেসেছি বলেই হয়তো তুমি আমার ভালোবাসার মূল্য বুঝতে পারোনি। আমি অনিয়মের নিয়ম ভেঙে তোমাকে ভালোবেসেছি, আর তুমি সেই ভালোবাসাকে নিয়ম করেই অবহেলা করেছো। আসলে প্রয়োজনের তুলনায় বেশি পেয়ে গেলে আমরা কেউই সেটার মূল্যায়ন করি না। তাই যতটুকু প্রয়োজন তার চেয়ে অধিক কোনো কিছুই করা উচিত না, সেটা ভালোবাসা হোক বা কেয়ার, রেসপেক্ট, ট্রাস্ট, যাই হোক না কেন। এখন আমিও আমার মতো করে ভালো থাকতে শিখে গিয়েছি। মেনে নিয়েছি কঠিন বাস্তবতা, মেনে নিয়েছি নিয়তিকে। আমার লাইফে বিশ্বাসঘাতকদের প্রবেশ করা নিষিদ্ধ। ঋতু অবাক হয়ে শুনছিল আদিবের কথাগুলো। আজ এই আদিবের মধ্যে কতটা পরিবর্তন ঋতু মানতেই পারছে না যেন। হৃদয় আশায় আলোটুকু ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। স্তব্ধ হয়ে স্থবির দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের মানুষটির দিকে। তার কান্না থেমে গেল। আদিবের পা থেকে হাতের বাঁধনটা ছুটে গিয়েছে। আদিব মুহূর্তে অন্যদিকে মুখ রেখে সরে দাঁড়িয়ে পুনরায় আবার বলল, ভাগ্যক্রমে আমাদের আবার দেখা হলো। সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা এটাই, যেন শেষ দেখা হয়। তবে শেষবারের জন্য তোমার কাছে একটাই অনুরোধ থাকবে, তা হলো মিথ্যা ত্যাগ করা। কারণ এই মিথ্যের কারণে তোমার আমার মাঝে এতটা দূরত্ব। এই মিথ্যের কারণে তোমার আমার পথ আলাদা। মিথ্যের কারণেই আমাদের বিচ্ছেদ হওয়া। এই মিথ্যের কারণে শুধু আমাদেরই নয়, হাজারো সম্পর্কের বিচ্ছেদ হয়। আর আমি চাই না এই মিথ্যের কারণে তোমার পরবর্তী সম্পর্কে বিচ্ছেদ নেমে আসুক। আমি চাই না অবিশ্বাসের আগুনে তোমাদের সম্পর্কটা পুড়ে ছাই হোক। তুমি বলেছিলে ভালোবাসি, আমি বিশ্বাস করেছি। তোমার নানান রকমের মিথ্যে জেনেও আমি সুযোগ দিয়েছি। তাই সুযোগ একবার দেয়া ঠিক আছে, কিন্তু বারবার দেয়া বোকামি। আর ভুল তো মানুষই করবে, কিন্তু যে ভুল জেনে শুনে বারবার করা হয় সেটাকে ভুল বললে নিঃসন্দেহে মূর্খতা করা হবে। তাই আমিও পারলাম না আরেকবার সেই ভুলকে প্রশ্রয় দিতে। আদিবার এক মুহূর্ত দাঁড়ালো না, পা বাড়ালো নিচের গন্তব্য। ঋতু রাস্তার উপরে বসে আদিবের যাওয়ার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। এদের এতক্ষণে চিৎকার, চেঁচামেচি, কান্নার শব্দ শুনে গ্রামের কিছু মানুষ ঋতুর নিকটে সে জড়ো হলো। আদিব ও ঋতুর পাশাপাশি গ্রাম হবার কারণে অনেকেই তাদের বিষয় অবগত। ঋতুকে এখানে এই অবস্থায় দেখে কারো মনে সামান্য দয়া হলো না, উল্টো সবাই ছি ছি করছে। যে যা পারছে মন্দ কথা শোনাতে ভুলল না।
এক বয়স্ক মহিলা তো তাকে দেখে আঁচল দিয়ে নিচের মুখ ঢেকে নিল, যেন ঋতুকে নিচের চেহারা দেখানো ঢের অমঙ্গল। মানুষজনের কথা কানে আসতে আদিব পেছনে ফিরে তাকালো। ঋতুকে কিছু মানুষ ঘিরে ধরেছে, সেদিকে পাত্তা দিল না আদিব। পরক্ষণে কোথা থেকে যেন আদিবের এক দূর সম্পর্কের চাচি এসে তাকে হাঁক ছেড়ে ডেকে জিজ্ঞাসা করলো, আবিদ বাবাজি, এইখানে কি হয়েছে? এই অপায়া মাইয়া এখানে আইলো কেমনে? তেমন কিছু হয়নি চাচি, আমি দোকানে যাচ্ছি, অনেক দেরি হয়ে যাচ্ছে আমার, আমি আসি এখন। ব্যস্ততা দেখিয়ে দ্রুত চলে গেল আদিব। এখানে এক মুহূর্ত সে থাকতে চায় না, তার যেন দম আটকে যাচ্ছে। আজ আর দোকানে মন বসবে না তার। নিরিবিলি একটা জায়গায় একান্ত সময় কাটানোর জন্য নদীর দিকে এলোমেলো পায়ে হাঁটছে। পুরো ক্ষতগুলো জাগ্রত হচ্ছে বারংবার। শূন্য দৃষ্টি নিক্ষেপ করে এলোমেলো ভাবে বলল, জীবনে বহু কিছু হারিয়েছি, কিছু ইচ্ছায় তো কখনো অনিচ্ছায়। আজ তোমায় হারানোটা ছিল আমার ইচ্ছেরই একটা অংশ। আমায় আগলে নিয়ে যত্নে ভাঙতে চাওয়া মানুষটাকে আমি আমার জীবন থেকে খারিজ করলাম। একবার ছেড়ে যাওয়া মানুষগুলো আবারও ফিরতে চাইবে? আদৌ তাদের সাথে পুনরায় কি জীবন বাঁধা চায়? উত্তরটা হবে না। কিছু কিছু মানুষকে কখনোই দ্বিতীয়বার ক্ষমা করা যায় না, কখনোই না। আদিবের চাচি বুঝলো আদিব কিছু লুকাচ্ছে তার থেকে। মুহূর্তে উনি ঋতুকে ধাক্কা দিয়ে বলল, এই কলঙ্কিনী নষ্টিমা, তুই কোন মুখে লইয়া এই গ্রামে আইসো? দুইটা সংসার তছনছ কইরাও তোর মনে শান্তি হয় নাই? সোনার টকরা পলাডা রাইখা বুড়া এক বেডার লগে ভাগছো। পলাডারে তো একবার টাকা পয়সা সব নিয়ে খাইয়া দেছো। এখন আবার পলাডার যেই না একটু নিজের জীবনটা গুছায় লইব, অমনি এখানে হাজির হইছ। তোর নতুন আদর্শ কম পড়তে আসে নাই? কম পড়লে পাড়ায় যা, তোর জন্য ওইটাই ভালো। এখনই এই গ্রাম দিয়ে দূর হবি শয়তানের বাচ্চা, আর যেন কোনো দিন তোর ছায়া এই গ্রামে না দেই। বলেই আবারও ধাক্কা দিল চাচি। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে উচ্ছ্বাস নিয়ে যেন উপভোগ করছে বিষয়টি। ঋতু প্রত্যুত্তরে কাউকে কিছু বলতে পারল না। কি বলবে সে? তার কর্ম ভালো হলে তো এসব আর শুনতে হতো না। অনুতপ্তের আগুনে হৃদয়টা দুমড়ে মুচড়ে যাচ্ছে, অথচ কাউকে বোঝাতে পারছে না। লোকজনের এমন বাজে বিশ্রী বিশ্রী বাক্য আর সহ্য করতে পারল না ঋতু। ক্লান্ত শরীর এক বুক অসহ্য যন্ত্রণা নিয়ে গ্রাম ছাড়ল ঋতু। আবার জসিমের নিকট যাবে বলে গাড়িতে বসলো। আজ তার আপন বলতে কেউ নেই, তার কষ্টগুলো অনুভব কেউ করছে না। বিশাল এই পৃথিবীতে সে সম্পূর্ণ একা। জসিমের ওইখানেই তার শেষ ভরসা। যতই কষ্ট দিক, একটা থাকার মতো আশ্রয় তো আছে। পরক্ষণে আবার মনে মনে ভয়ও হচ্ছে, যদি জসিমও তাকে সবার মতো তাড়িয়ে দেয়। প্রায় ঘন্টাখানেক হয়েছে নদীর পাড়ে ঘাসের উপরে শুয়ে আকাশের দিকে তাকিয়ে নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে আদিব। নিজের কষ্টগুলো যেন নিকোটিনের ধোঁয়ার সাথে উড়িয়ে দিচ্ছে ওই দূর আকাশে। অতিরিক্ত সিগারেট খাবার ফলে মাথা টনটন করছে তার। হাতের সিগারেটটায় দুইটা টান দিয়ে ছুঁড়ে ফেলে দিল। আকাশের দিকে তাকিয়ে বার কয়েক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল আদিব। অতঃপর মনে মনে আওড়ালো, আমি অভিশাপ দিচ্ছি না, তবে আমি খুব করে চাই আমার সাথে অন্যায় করা মানুষদের আল্লাহ তাআলা নিজ হাতে শাস্তি দিক। আজ না হোক, আজ থেকে 10 বছর কিংবা 10 যুগ পরে হলেও তারা তাদের কর্মফল ভোগ করুক। তারাও উপলব্ধি করুক আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তারা উপলব্ধি করুক অন্যকে ঠকালে নিজেকেও ঠকতে হয়। অন্যকে কষ্ট দিলে সেই কষ্ট সুদসহ নিজের কাছেও ফিরে আসে। মাথাটা ঘুরছে তার। উঠে গিয়ে নদীর পানি দিয়ে ভালোভাবে চোখ মুখে ছিটালো। পরক্ষণে সুমনা বেগম ফোন দিয়ে বাজারের কিছু লিস্ট দিল। আজকের বিষয়টি এখনও তার অজানায় রয়ে গেল। মায়ের ফোন পেয়ে নিজেকে সামলে নিল আদিব। মধ্যবিত্ত পুরুষ মানুষদের ভেতরের কষ্ট জাগ্রত করতে নেই, তাদের কষ্টগুলো বুকের ভেতরে গোপনে মাটি চাপা দিয়ে রাখতে হয়। কেননা তাদের যে অনেক দায়িত্ব জীবন সংসারে।
নিজের কষ্টগুলো মাথা থেকে ছেড়ে হেলে তুলে নিজের বাড়ির দিকে রওনা দিল আদিব। ঋতুর ঢাকায় পৌঁছাতে রাত 10টা বেজে গিয়েছে। বাস থেকে নেমে ক্লান্ত দেহ বিষণ্ণ মনটা টেনে হিঁচড়ে কোনো মতে জসিমের বাসার দিকে যাচ্ছে। এরপরে তার সাথে ঠিক কী হবে আদৌ জানা নেই তার। জসিমের ভয়ে বুকে ধুকপুকানি হচ্ছে। ঋতু অনুভব করছে সারা শরীর মৃদু কাঁপছে তার। তবু এক বুক সাহস নিয়ে এগিয়ে যাচ্ছে। এছাড়া যে তার কোনো উপায় নেই হাতে। নিজ দোষে সৃষ্টিকর্তা যে তার সকল পথ বন্ধ করে দিয়েছে। শরীর, চোখে মুখে স্পষ্ট বিষণ্ণতার ছাপ। তার উপরে সারাটা দিন অনাহার করেছে মেয়েটা। হাঁটতে পারছে না ঠিকভাবে, দেহটা আর চলছেই না সামনে। নিজের কাছে টাকাও আছে খুব সীমিত, তবুও ক্ষুধার জন্য কিছু খেতেই হবে। হঠাৎ চোখে পড়ল একটা চায়ের দোকান। সেখানে 10 টাকা দিয়ে দুটো পাউরুটি কিনে পানি দিয়ে ভিজিয়ে গপ গপ করে খেয়ে নিল। দোকানদার অবাক চোখে এক ক্ষুধার্ত মেয়ের খাওয়া দেখলো। পেটের ক্ষুধার জন্যই তো মানুষ কত কি করে। যে মেয়েটা এসব দেখলেও একটা সময় নাক ছিটকিয়েছে, আজ পেটের দায়ে অমৃতভাবে খাচ্ছে শুকনো পাউরুটি। ঘণ্টাখানেক হয়ে গেছে জসিমের বাসার সামনে চুবুথুবু হয়ে বসে আছে ঋতু। বাসার দরজায় বড় একটা তালা ঝুলানো। চারপাশে শুনশান নীরবতা বিরাজমান। রাত তরতর করে বাজছে, অথচ মানুষটার কোনো খবর নাই। ঋতুর ফোনটা অব্দি তুলছে না। মনটা কুকাইছে তার। তবে কি শিলার নিকট গিয়েছে জসিম? ঋতু ছিল তার কয়েকদিনের মোহ, গুটি কয়েকদিনের প্রয়োজন মাত্র। মোহ কেটে গিয়েছে, এখন ঋতুর দর্শনও বিষাক্ত ঠেকাচ্ছে জসিমের কাছে। সংসারের জন্য শিলাকে খুব দরকার তার, সেটা হাড়ে হাড়ে অনুভব করে জসিম। তাই তো শিলাকে নিজের কাছে আনবার জন্য মরিয়া হয়ে উঠেছে জসিম। ঋতু কয়েকদিন আগে শুনেছিল যেভাবেই হোক শিলা ও তার ছেলে মেয়েদের ঢাকায় নিয়ে আসবে। এ নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়াও হয়েছিল। তাকে বারবার বাসা থেকে যাবার হুমকি দিয়েছিল জসিম। সেখানে গতকাল সে নিজ ইচ্ছায় জসিমকে কিছু না বলে বাসা থেকে চলে গিয়েছিল। এমনটা করা একদম ঠিক হয়নি তার। নিজের জায়গাটা নিজে হাতছাড়া করলো সে। জসিমের মতো মানুষের দ্বারা সবই সম্ভব। মাথা ভর্তি দুশ্চিন্তা, একাধিক প্রশ্ন কিলবিল কিলবিল করছে মস্তিষ্ক জুড়ে। তবে কি জসিম শিলাকে নিয়ে আসবে? তাকে যদি বাসায় আর না তোলা হয়, একা এই শহরে কি করবে সে? কোথায় যাবে? না আর ভাবতে পারছে না ঋতু। তার মাথাটা তীব্র যন্ত্রণা করছে। আরো কিছু সময় অপেক্ষা করছে ঋতু, কিন্তু আসছে না জসিম। ক্লান্ত শরীর নিয়ে সারা রাত এখানে বসে থাকাও সম্ভব নয়। মিনিট 10 পর দূরত্বে বান্ধবী রিয়ার বাসা। একবার ভাবলো সেখানে যাবে, আবার ভাবলো এত রাতে তাদের বিরক্ত করা কি ঠিক হবে? সিদ্ধান্তহীনতায় ভুগছে ঋতু। হুট করে সিদ্ধান্ত নিল রিয়াকে একবার কল করা যাক। যদি যেতে বলে তবে যাবে সে। কয়েকবার কল দিতেই রিসিভ করলো রিয়া। ঋতু আকুতি কণ্ঠে বলল, দোস্ত, আমি আসবো তোদের বাসায়। বড় বিপদে পড়েছি। একটা রাত জায়গা হবে তোদের বাসায়? প্লিজ, একটা রাত শুধু। এত রাতে ঋতু তার বাসায় আসবে শুনে কপালে ভাঁজ পড়ল অপর প্রান্তের মানুষটির। খানিক চিন্তিত হয়ে প্রশ্ন করল, এত রাত্রে আমাদের বাসায় আসবি মানে? কোনো সমস্যা হয়েছে নাকি তোর নতুন জামাই বাসা থেকে বের করে দিয়েছে? শেষের কথাটা খোঁচা দিয়ে বলল রিয়া, যা ঋতুর হৃদয়ে হাজারটা সূচের মতো বিঁধল। ঋতু আজকের ঘটনা আড়াল করলো, মুখে একটু হাসি টেনে বলল, কি যে বলিস তুই? আমি গ্রামে গিয়েছিলাম কয়েকদিন আগে। আজ একটু আগেই ফিরলাম। আর উনি হঠাৎ বাসার কাজে ঢাকার বাইরে গেছে। ফিরতে অনেক রাত হবে। বাসার চাবিটাও ওনার কাছে। বাসার সামনে একা একা ভয় করছে আমার। রিয়া বিশ্বাস করলো কিনা বোঝা গেল না, তবে সে অনুভব করছে ঋতু একদমই ভালো নেই। ঋতুর এমন একটা ঘৃণিত কাজের জন্য তার উপর ক্রোধিত রিয়া। এক সময় দুজন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, এখন দুজনের মাঝে বড্ড দূরত্ব। আগে তার অনেক বিপদে বেশ সাহায্য করেছে ঋতু। এই মানুষটি বিপদে তাকে কি করে না করা যায়।
মানবতার খাতিরে কয়েক সেকেন্ড চুপ করে আসতে অনুমতি দিল রিয়া। অনুমতি পেয়ে আর 1 সেকেন্ড ব্যয় করলো না ঋতু। দ্রুত পায়ে এগালো রিয়ার বাসায়। ঋতুর জীর্ণশীর্ণ মুখশ্রী দেখে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল রিয়া। রিয়ার ও তার হাজবেন্ড সাজিদকে নিয়ে এক রুমের একটি বাসায় ছোট্ট সংসার তাদের, যার ফলে সবকিছু এক রুমের মধ্যে। ঋতু ফ্রেশ হয়ে খাটের কিনারায় বসলো। তার একপাশে রিয়া ও সাজিদ বসা। কয়েকবার লক্ষ্য করছে ঋতু সাজিদ তার শরীরের দিকে গভীর দৃষ্টিতে তাকাচ্ছে। এই দৃষ্টি ভালো ঠেকছে না ঋতুর কাছে। সে মাথা নত করে আছে। রিয়া ঋতুকে পর্যবেক্ষণ করলো কিছু সময়। মুখ দেখে মনে হচ্ছে সারা দিন কিছু খায়নি। তাই ঋতুকে বসতে বলে ফ্রিজ থেকে খাবার নিয়ে গরম করতে গেল রান্নাঘরে। এই সুযোগে সাজিদ এসে ঋতুর পাশে ঘেঁষে বসলো। ঋতু লাফ দিয়ে উঠে মৃদুস্বরে বলল, কি করছেন কি ভাইয়া? দূরে গিয়ে বসুন। পরক্ষণে ঋতুর একটি হাত ছো মেরে ধরে নিচের পাশে বসিয়ে দিয়ে সাজিদ ফিসফিস করে বলল, এত দূর দূর করছে কেন শালিকা? বুড়ো বয়সের বেটারা তোমার কাছে চান্স পায়, আমি ইয়াং দুলাভাই হয়ে কি আমার সুন্দরী শালিকে একটু আদর করতে পারি না? একটা রাত হবে কি, একবার আসো, তোমার বুড়ো জামাইয়ের থেকে অনেক বেশি সুখ দিব। বলেই পৈশাচিক ভাবে হাসলো সাজিদ, যা দেখে ঘৃণা ক্রোধ মিলেমিশে একাকার ঋতুর শরীর খিনখিন করছে। নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না ঋতু। এক ঝটকায় নিচের হাত ছাড়িয়ে নিয়ে সাজিদের গালে এক থাপ্পড় মারতে হাত এগোতেই হাতটা শক্ত করে চেপে ধরল সাজিদ। মুহূর্তে ব্যথায় কুঁকড়ে উঠল ঋতু। সাজিদ হাত আরেকটু শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে নিম্ন স্বরে কটমট করে বলল, তোর এই অপবিত্র শরীর নিয়ে এত অহংকার? মনে হচ্ছে দুধের দোয়া তুলসী পাতা তুই। তোকে তো আমি দেখে নিব মা। এরই মধ্যে রিয়ার পায়ের আওয়াজ শোনা গেল। এই শব্দ কর্ণকুহরে পৌঁছাতে ঋতুর দিকে রক্তিম চোখে একবার তাকিয়ে হাত ছেড়ে দিয়ে রুম থেকে বাহিরে চলে গেল সাজিদ। লজ্জায় ঘৃণায় চোখ দুটো ঝাপসা হয়ে গেল ঋতুর। আজ নিজের করা ভুলের জন্য প্রতি পদে পদে অপমানিত লাঞ্ছিত হতে হচ্ছে তাকে। সবাই তাকে পেয়ে বসেছে যেন। একটা সময় সাজিদ তাকে কতটা সম্মান করত, কত ভালো মানুষ মনে করত তাকে, অথচ সেই মানুষটা আজ তাকে কুৎসিত প্রস্তাব দিচ্ছে। এই পুরুষটা কি আদৌ ভালো মানুষ, না এরা হচ্ছে মুখোশধারী শয়তান? এই শহরের প্রতিটি অলিতে গলিতে এমন হাজারো মুখোশধারী ভদ্রলোক রয়েছে। এক শয়তানের পাল্লায় পড়ে আজ জীবনে এত দুঃখ দুর্দশা। আজ আদিব তার কাছে থাকলে হয়তো দুঃখরা তাকে ছুঁতেও পারত না। আফসোস, মানুষটাকে নিজেই ঠকিয়েছে সে। তার সমস্ত বিশ্বাস তাসের ঘরের মতো ভেঙে মিলিয়ে দিয়েছে হাওয়ায়। তার সরলতা নিয়ে খেলা করেছে প্রতিনিয়ত। এখন মানুষটা বুঝতে শিখেছে বিশ্বাসঘাতকদের বারবার ক্ষমা করতে নেই। তাই তো মুখ ফিরিয়ে নিয়েছে ঋতুর থেকে। ভাবতেই চোখের জমাট বাঁধা অশ্রুগুলো গড়িয়ে পড়ল গাল বেয়ে। এখানে এই বাসায় আর মন টিকছে না ঋতুর। তার জন্য তার বান্ধবীর সংসারে অশান্তি সৃষ্টি হোক তা একদমই চায় না সে। কিন্তু এত রাতে কোথায় যাবে? তাই বাধ্য হয়ে রাতটা এখানেই কাটাতে হবে। রিয়াকে খাবার নিয়ে রুমে আসতে দেখে দ্রুত চোখের জলটুকু মুছে ফেলল হাতের উল্টো পিঠ দিয়ে। আজকের ঘটনা বলে দুজনের মধ্যে অশান্তি বাড়াতে দিল না ঋতু। তাই এসব বিষয়ে কিছু বলল না রিয়াকে। রিয়া খাবার বেড়ে দিয়ে ডাকলো ঋতুকে। পেটে প্রচণ্ড ক্ষুধা থাকা সত্ত্বেও গলা দিয়ে নামছে না খাবার। কয়েক লোকমা খেয়ে রেখে দিল খাবার, যা দেখে মনে মনে ভীষণ বিরক্ত হলো রিয়া। রাতে খাটে ঋতুকে ঘুমাতে দিয়ে ফ্লোরে বিছানা করেছে রিয়া। সেও সাজিদ এখানে ঘুমাবে বলে। তা দেখে মনে মনে ঠোক গিলল ঋতু। সাজিদকে ভয় করছে ভীষণ। যদি আকস্মিক ঘুমের ঘরে তার কাছে চলে আসে, খারাপ কিছু করে বসে সাজিদ, এসব লোকদের একদম বিশ্বাস নেই। রিস্ক নেওয়াটা একদম ঠিক হবে না। তাই ঋতু মিনমিন কণ্ঠে বলল, রিয়া তুই আমার পাশে ঘুমা, খাটে তো অনেক জায়গা আছে, ফ্লোর ঠান্ডা, তোর এমনিতেই ঠান্ডা সহ্য হয় না, তাছাড়া কতদিন পরে তোর সাথে দেখা হলো, আয় না আজ একসাথে ঘুমাই দুই বোন।
রিয়া আর না করলো না, এমনিতেই ফ্লোরে ঘুমাতে অভ্যস্ত না সে, তাই সাজিদকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ, ঋতু ঠিকই বলেছে সাজিদ। তুমি একটু কষ্ট করে এখানে ঘুমাও প্লিজ। আমি ঋতুর কাছেই ঘুমাই আজকে। বলতে বলতে রিয়া খাটে শুলো। এদিকে সাজিদের মন ক্ষুণ্ণ হলো, রাগে ফুঁসছে সে ভেতরে ভেতরে। তার সমস্ত পরিকল্পনা চলে গেল। মনে মনে ভাবছে রিয়া ঘুমোলে চুপি ঋতুর কাছে যাবে সে, অথচ ঋতু তার সমস্ত পরিকল্পনা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল। ঋতু এখন নিজের বউটাকে কাছে পেল না, মনে মনে বিশ্রী কয়েকটা গালি দিল ঋতুকে। ঋতু রিয়াকে চাপটে ধরে সারা রাত ভয়ে ভয়ে নির্ঘুম কাটিয়ে দিল। অতঃপর খুব ভোরে উঠে জসিমের বাসার সামনে চলে গেল। যদিও রিয়া নাস্তা খেয়ে যেতে বলেছিল তাকে বারংবার, কিন্তু ঋতু শুনল না। সেমনিতেই যেখানে যায় সেখানে অশান্তি শুরু হয়। না জানি আবার কোথায় কখন কোন ঝামেলা হয়, এ নিয়ে আতঙ্কিত ঋতু। কস্মিন কালেও চায় না সে তার জন্য তার প্রিয় বান্ধবী এতটুকু কষ্ট পাক, যেমন আছে সুখী থাকুক মেয়েটা। তাই তো সাজিদের মুখ দর্শনের আগেই দ্রুত জায়গা ত্যাগ করলো ঋতু। সকালে এসেও যখন বাসায় তালা ঝুলানো দেখলো, তখন ঋতু নিশ্চিত হলো জসিম রাতে বাসায় ছিল না। তাহলে লোকটি গেল কই? আনমনে নিজেকে নিজেই প্রশ্ন করলো। মন যেন উত্তর দিয়ে দিল, লোকটা শিলার কাছে গিয়েছে ঋতু। জসিমের নিকট তোর প্রয়োজন শেষ ঋতু। এখন শুধু তোকে তার জীবন থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করা বাকি। ভেতর থেকে কাল্পনিক উত্তর শুনে ঋতুর বুকটা ছ্যাদ করে উঠল। নিজের আজগুবি ভাবনা মনের ভেতর চাপা দিয়ে পাশের রুমের লোকদের জিজ্ঞাসা করছিল। তারাও কিছু জানে না জসিম কই গিয়েছে। আশাহত হয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে বাসার ভেতরে যাবার জন্য। অবশেষে 9টার দিকে দূর থেকে কাঙ্ক্ষিত পুরুষটির মুখটি দেখে আশার আলো দেখা গেল মুখশ্রী জুড়ে। পরক্ষণে তার সাথে ঠিক কি হতে চলেছে ভাবতেই আশার আলোটুকু নিভে গিয়ে চোখ ফুটে উঠেছে ভয়। মনে হয় মনে মনে সৃষ্টিকর্তাকে স্মরণ করছে মেয়েটা। অনেক সময় মনের ডাকও সত্যি হয়। ঋতুর মন ঠিক বলছে, জসিম শিলার নিকটে গিয়েছিল। শিলা ছেলে মেয়েদের নিয়ে এখন বাবার বাড়ি থাকে। দীর্ঘদিন পরে হঠাৎ জসিমকে দেখে সবাই অবাক হয়েছিল। সেই সাথে বিভিন্নভাবে অপমানিত হতে হয়েছে তাকে। শিলাও ছেলে মেয়েদের নিতে আসছে শুনে ছেলেমেয়েরা আনন্দে আত্মহারা। দীর্ঘদিন পরে বাবাকে দেখে ছেলে মেয়ে দুটো আব্বু আব্বু বলে পিছু ছাড়ছে না। কতদিন পর সন্তানদের হাসি খুশি মুখটা দেখে সহজ সরল মনের অধিকারী শিলা রাজি হয় সে যাবে জসিমের কাছে। ভাই ভাইদের বউ আপদ বিদায় করতে পারলেই বাঁচে। তারাও শিলাকে বিভিন্নভাবে বোঝাচ্ছে যাতে শিলা চলে যায়। বিনিময়ে বোঝা দূর হবে তাদের ঘাড় থেকে, তারা মুক্তি পাবে। কিন্তু বেঁকে বসলো শিলার মা। উনি কাট কাট গলায় স্পষ্ট বলে দিয়েছে তার মেয়েকে সতীনের সংসারে পাঠাবে না। ঋতুকে ডিভোর্স দেবে, তবেই শিলা যাবে। এর আগে যেন শিলার দ্বারে কাছে দ্বিতীয়বার না আসে জসিম। আরও বিভিন্নভাবে অপমান করেছে, যা খুব গায়ে লেগেছে জসিমের। তবুও সে মুখ বুজে হজম করেছে সব। শিলা ও মায়ের কথা কিংবা সিদ্ধান্তের উপরে কিছু বলতে পারেনি। এই মাটার জন্যই তো টিকে আছে সে। মা না থাকলে বোধহয় এতদিনে শিলার অস্তিত্বটুকু মুছে যেত পৃথিবী থেকে। জসিম তাদের কথা দিয়ে এসেছে ঋতুকে ডিভোর্স দিবে। এমনকি ঋতুর অগোচরে ডিভোর্সের কাগজ রেডি করে রেখেছে সে। তবুও শক্তপোক্ত শাশুড়ির মন বিন্দু মাত্র মন গলেনি। যেটুকু সময় ছিল ঋতুর জন্য কথায় কথায় শুধু অপমানিত হতে হয়েছে। আর এসব সহ্য করতে না পেরে পুনরায় ঢাকা এসেছে জসিম। বাসার সামনে আসতেই যখন ঋতুকে চোখে পড়ল, তখনই ভেতরে সমস্ত ক্রোধ মুহূর্তেই মাথা চাপা দিল। এই মেয়ের জন্যই তো গ্রামের মানুষ তাকে দেখে ছিছি করে। জসিম তেরে এসে ঋতুর গলা চেপে ধরে বিশ্রী বাক্যে গমগম কণ্ঠে বলল, নটির বাচ্চা নটি, তুই এখানে কেন? তুই না চলে গেলি তোর ভাতারের কাছে? আবার আসছিস কেন? কার কাছে রাত কাটিয়ে এসেছিস সেখানে? অপয়া নুষ্টি মাকি, আমার চোখের সামনে থেকে যা এক্ষুনি।
মুখের বাক্য শেষ করে ছুঁড়ে মারল ঋতুকে। শক্ত হাতের বাঁধন থেকে গলাটা ছাড়া পেয়ে চড়ে চড়ে হাঁপাতে লাগলো ঋতু। জসিম তালা খুলে ভেতরে যাবে, অমনি ঋতু দৌড়ে এসে জসিমের একটা হাত ধরে আকতে মিনতি কণ্ঠে বলল, তুমি আমাকে ভুল বুঝছো না জসিম, আমাকে তাড়িয়ে দিও না, দোহাই লাগে জসিম। আমি আর কখনো কোথাও যাব না বাসা থেকে, শেষবারের মতো ক্ষমা করে দাও। জসিম উচ্চস্বরে বলল, মাগি হাত ছাড়, তোকে আর আমার ঘরে তুলবো না। তোর জন্য যত অশান্তি, তুই চলে যা আমার চোখের সামনে থেকে। বলে এক ঝটকায় নিচের হাত ছাড়িয়ে নিল জসিম। আকস্মিক ধাক্কায় ঋতু টাল সামলাতে না পেরে ছিটকে দেয়ালের সাথে পড়ল। মুখ দিয়ে উচ্চারিত হলো, ও মা গো। এদের চিৎকার গালমন্দ শুনে পাশের বাসার কিছু লোক জড়ো হলো। ঋতুকে একজন মহিলা তুলে বসালো। জসিমকে হুমকি দিয়ে বলল, বাসায় এসে বউটাকে এভাবে মারতেছেন কেন? আপনি কি মানুষ? এমন করলে আমরা কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। জসিম বাজখাই গলায় বলল, এই খান কি আমার বউ না? আপনারা সাক্ষী, আমি এই মুহূর্তে ওরই তালাক দিলাম। সাথে সাথে মুখে 3 বার তালাক উচ্চারণ করলো জসিম। ঋতু অবাক হয়ে দেখছে এই মানুষটাকে। কি করেনি এই মানুষটার জন্য সে, অথচ আজ তার জীবন থেকে মুক্ত করে দিবার আগে একটি বার ভাবলো না। এমন ঘটনায় উপস্থিত সবাই হতবাক। জসিম দ্রুত ভেতরে প্রবেশ করে ভেতর থেকে ডিভোর্স পেপার ও কাবিনের 1 লক্ষ টাকার একটি চেক ঋতুর মুখের উপর ছুঁড়ে মারল। ঋতু কাপা কাপা হাতে কাগজটা তুলে যখন দেখতে পারল ডিভোর্স পেপার, অমনি কলিজাটা দুমড়ে মুচড়ে উঠল তার। দিকবিদিক শূন্য হয়ে সবার সামনে জসিমের পা ঝাপটে ধরে কাপা কাপা কণ্ঠে বলল, আমার সাথে এত বড় অন্যায় করো না জসিম, আল্লাহ ছাড়বে না তোমাকে। দয়া করে আমাকে এভাবে তাড়িয়ে দিও না। তোমার জন্য সব শেষ করেছি, সবাইকে ছেড়েছি। তুমি তো জানো তুমি ছাড়া আমার আর কোথাও যাবার জায়গা নেই। আমার আশ্রয়টুকু এভাবে কেড়ে নিও না। মেয়েটির করুণ আর্তনাদ শুনে উপস্থিত মানুষগুলোর চোখে জল টইটুম্বর। কিন্তু পাষাণ হৃদয়ের পুরুষটির এতটুকু মায়া হলো না। সে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ঋতুকে। এক মহিলা চোখের জল মুছতে মুছতে বলল, ইসলামী শরীয়ত মোতাবেক তোমাদের তালাক হয়ে গেছে মা, কাঁদিস না, আল্লাহ আছেন উপরে। এসব অমানুষকে মুক্ত করে দে, ডিভোর্স পেপারে সাইন করে দে, তারপর এখান থেকে জীবনটা নিয়ে চলে যা মা, ভাগ্যে যা আছে তা হবেই। ঋতু চিৎকার দিয়ে বলল, আমার জীবনটা তুই নষ্ট করে দিলি জানোয়ারের বাচ্চা। আমার সাথে করা অন্যায়ের জন্য তুই শাস্তি পাবি, তুই বাঁচবি না, তোর আয়ু কমে গিয়েছে। জাহেল, তুই বেশি দিন বাঁচবি না, তোর বিদায়ের পালা এবার। হঠাৎ চুপ হয়ে গেল ঋতু। অবশেষে কাপা কাপা হাতে মুক্ত করে দিল জসিমকে। ব্যস্ত শহরে ব্যস্ত মানুষগুলো সবাই চলে গিয়েছে যার যার ঠিকানায়। শুধু রয়ে গেল ঋতু, তাকে কেউ সঙ্গে নিল না। সব কিছু হারিয়ে আজ সে নিঃস্ব। প্রাপ্তির খাতাটা একেবারে শূন্য। এত বড় পৃথিবীতে কেউ তার রইল না। চারপাশে যেন শূন্যতা বিরাজমান। তার বুকটা হাহাকার করছে আজ সব হারিয়ে। তবে কি এটাই তার কর্মের ফল, নাকি আরও বাকি আছে? ভাবল না কিছু আর। সব কুল হারিয়ে অতি শোকে পাথর হয়ে গিয়েছে মেয়েটা। রাস্তার পাশ ধরে এলোমেলো পায়ে হাঁটছে অচেনা অজানা ঠিকানায়। বাসর ঘরে বসে আছে ফারিহা, তার কোলটা দখল করে আছে ছোট্ট আবিদা। ছোট্ট মেয়েটা চুপ করে গুটিসুটি মেরে ফারিহার গায়ের সাথে লেপ্টে আছে। মনে হচ্ছে বহুদিন পরে এক মায়ের উষ্ণতা অনুভব করছে সে। ফারিহাও মায়ের মতো মমতাময়ী হাত দিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে নিয়েছে মেয়েটাকে। মেয়েটার মুখের দিকে তাকিয়ে আছে ফারিহা। কত মায়া মেয়েটার মুখে। অবশেষে আজ ঘরোয়াভাবে তাদের বিয়ে হয়েছে আবিদের সাথে। সুমনা বেগম আজই নিয়ে এসেছে তাকে। এতক্ষণ নতুন বউ দেখার জন্য মানুষজন ছিল। রাত বাড়ার সাথে সাথে চলে গিয়েছে সবাই। ততক্ষণে ফারিহাকে আদিবের রুমে নিয়ে এসেছে সুমনা বেগম, সাথে এসেছে আদিবাও। সে ফারিহার পাশে পাশে ঘুরছে। ফারিহা তা দেখে আদিবাকে কোলে তুলে নিল। সাথে একদম চুপ হয়ে আছে আদিবা। সুমনা বেগম পাশে বসে ফারিহাকে মৃদু স্বরে ডাকলো, ফারিহা মা। জি আম্মা।
বলুন। আদিবা ঘুমাচ্ছে, আমার কাছে দাও, তোমার কষ্ট হচ্ছে নিশ্চয়ই। না আম্মা, কি যে বলেন, কষ্ট হবে কেন? ঘুমাইনিও এখনো। থাকুক আমার কাছে।